চলো তাহলে ক্লাস শুরু করা যাক। হুম। তো আজকের ক্লাসে আমরা আগে কি কি পড়েছিলাম সেগুলো একবার রিভিশন দিয়ে নেবো, তারপর কয়েকটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? তো আগে রিভিশনের পার্টটা শেষ করে নেওয়া যাক। দেখো, রেচন বলতে আমি কি বলেছিলাম নিশ্চয়ই সবারই মনে আছে, যে প্রক্রিয়ায় প্রাণী কোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে রেচন বলা হয়। আর বলেছিলাম যে বর্জ্য পদার্থ, সমস্ত রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সমস্ত বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। আমাদের রেচনের সঙ্গে জড়িত কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি এখানে দেওয়া আছে, যেমন আমাদের ত্বক, ফুসফুস, লিভার বা যকৃৎ, এবং মেন হচ্ছে বৃক্ক বা কিডনি। রেচন পদার্থ কাকে বলা হয় তাহলে? রেচন পদার্থ বলতে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থকে বোঝায়, যা মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়। এর 90% হচ্ছে জল, অন্যান্য উপাদানগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন লবণ। আচ্ছা, এই দেখো এই রেচনতন্ত্রের একটা ছবি। রেচনতন্ত্রের ছবিতে আগের দিন কি বলেছিলাম, আমাদের দুটো বৃক্ক সিমের বীজের মতো দুপাশে থাকে, এবং সেখান থেকে গোবিনী বা ইউরেটারের মাধ্যমে মূত্রাশয় মূত্রথলিতে এবং মূত্রনালী দিয়ে নিষ্কাশিত হয়। বৃক্কের মধ্যে কি আসে? রক্ত আসে। রক্ত কোথা দিয়ে আসে? রেনাল ধমনী দিয়ে আসে। এবং সেখান থেকে ক্ষতিকর জিনিসগুলো বৃক্কের মাধ্যমে গোবিনীতে চলে যায়, জলীয় অংশ এবং কিছু ক্ষতিকর জিনিসপত্র, এবং বাকি রক্তটা আবার বিশুদ্ধ রক্তটা রেনাল শিরা দিয়ে ফিরে যায়। ঠিক আছে? রেচন তন্ত্রের মধ্যে কি কি জিনিস থাকে? একটা হলো দুটো বৃক্ক তো থাকেই। দুটো বৃক্কের সাথে থাকে রেনাল শিরা, রেনাল ধমনী, ইউরেটার বা গোবিনী, মূত্রথলি এবং মূত্রনালী। বৃক্কের গঠনে কি বলেছিলাম? বৃক্কের গঠনে বলেছিলাম যে এই যে রেনাল শিরা, রেনাল ধমনী বৃক্কের মধ্যে ঢুকছে, এবং বৃক্কের এই যে বাইরের দিকটা, এই বাইরের দিকটাকে বলা হয় কি বলা হয়? রেনাল কর্টেক্স। আর ভেতরের দিকটাকে বলা হয় মেডালা বা মেডুলা, রেনাল মেডুলা বা রেনাল মেডালা। এই দেখো রেনাল মেডালায় যে ত্রিকোণাকার এই যে অংশগুলো আছে, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এবং এই যে গোবিনী প্রবেশ করছে বৃক্কের মধ্যে, এই অংশটা একটি ফানেলের মতো অংশের সৃষ্টি হয়। এটাকে আমরা বলি, কি বলি? পেলভিস। তাই তো? বৃক্কের কাজ কি বলেছিলাম? বৃক্কের কাজ হচ্ছে বৃক্কের নেফ্রন কর্তৃক মূত্র উৎপাদন হয়, সেই মূত্র সংগ্রাহী নালিকায় যায়, সেখান থেকে বৃক্কের পেলভিস থেকে ইউরেটারে যায়, ইউরেটার থেকে মূত্রথলি, মূত্রনালী এবং শেষে নিষ্কাশিত হয়। তো বৃক্কের কিছু অংশ এখানে আরো বিশদে বর্ণনা করেছিলাম। সেটা হচ্ছে এই যে গোবিনী, গোবিনীর এই যে ফানেলের মতো অংশটা পেলভিস বলা হয় যাকে। তো এই পেলভিসের, দেখো পেলভিসটা আবার কিছু বড় বড় অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এখানে। তো এই যে অংশগুলো বিভক্ত হচ্ছে, পেলভিস থেকে যে অংশগুলো উৎপত্তি হচ্ছে, সেগুলোকে আমরা বলি মেজর ক্যালিক্স। মনে থাকবে, মেজর ক্যালিক্স বলা হয়। তো মেজর ক্যালিক্স গুলো আবার ফার্দার বা তারপরে কোনো মানে আবার বিভক্ত হয় কিছু ছোট ছোট অংশে, সেগুলোকে আমরা বলি মাইনর ক্যালিক্স। ঠিক আছে? মাইনর ক্যালিক্সের সঙ্গে দেখো আমাদের রেনাল পিরামিডটা জুড়ে থাকে, যার অংশগুলোকে রেনাল প্যাপিলা বলা হয়। ঠিক আছে? এই যে রেনাল পিরামিড যেটা মেডেলায় থাকে, সেটা মাইনর ক্যালিক্সের সঙ্গে জুড়ে থাকে। আচ্ছা, আর কি বলেছিলাম যে বৃক্কের আমাদের গঠনগত এবং কার্যগত একক কি? নেফ্রন। নেফ্রন কোথায় থাকে? এই যে রেনাল পিরামিড গুলো, এই জায়গাগুলোতে মূলত আমাদের নেফ্রন গুলো থাকে। এবং এই যে নেফ্রনের একটা অংশ এখানে এখানে এই ছোট্ট গোল অংশটাকে বড় করে দেখানো হয়েছে, এর মধ্যে নেফ্রন কিভাবে কি পজিশনে কিডনির মধ্যে থাকে। ঠিক আছে? তো নেফ্রনের অংশগুলো আমি বর্ণনা করেছিলাম। এই যে বৃক্কীয় ধমনী যেটা আসছে, সেই বৃক্কীয় ধমনী বা রেনাল আর্টারি, সেটা এসে এখানে কুণ্ডলীকৃত একটা অংশে পরিণত হয়, এবং এইটাকে বলা হয় গ্লোমেরুলাস।
ঠিক আছে, গ্লোমেরুলাস যেটা, সেটাকে একটা কাপের মতো অংশ ধরে থাকে, ক্যাপসুলের মতো করে থাকে, সেটাকে আমরা বলি বাউম্যানস ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, তো এই বাউম্যানস ক্যাপসুল থেকে তার পরের অংশটাকে বলা হয়, কি বলা হয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা বা পিসিটি। ঠিক আছে, মনে থাকবে এটা। প্রথমে থাকে বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুলের পর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি। তারপর সেটা গিয়ে কোথায় যায়, সেটা যায় একটা লুপের মতো অংশে, একটা হেয়ার পিনের মতো লুপ থাকে, সেই লুপটাকে বলা হয় লুপ অফ হেনলি বা হেনলির লুপ। ঠিক আছে, বাংলায় বলা হয় হেনলির লুপ, ইংরেজিতে বলা হয় লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি থেকে তার পরবর্তী অংশের নাম হলো দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তো এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল শেষে কোথায় যায়, যায় হচ্ছে কালেক্টিং টিউবিউল বা সমবায়ী নালিকায়। ঠিক আছে, তো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা বাংলায় বলতে গেলে নিকটবর্তী সংবর্ত নালিকা এবং দূরবর্তী সংবর্ত নালিকা, এগুলো অনেক সময় গন্ডগোল হয়ে যায়, সেটা মনে রাখবে যে যেটা গ্লোমেরুলাস বা বার্মাস ক্যাপসুলের কাছে থাকে সেটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা, এবং যেটা দূরে থাকে সেটাকে বলা হয় দূরবর্তী সংবর্ত নালিকা, এইভাবে মনে রাখবে। তো কিভাবে এই গ্লোমেরুলাসের মধ্যে রক্ত আসছে এবং রক্ত থেকে জলীয় অংশটা বমেন্স ক্যাপসুলে আসছে এবং তারপর চলে যাচ্ছে বিভিন্ন, বোঝানো হয়েছে ভিডিওর মাধ্যমে। দেখো এখানে রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন রক্তের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা গুলো চলাচল করছে। তারপর এই প্রেসারের ডিফারেন্সের কারণে এবং অন্যান্য অনেক কারণে সেগুলো গ্লোমেরুলাস থেকে যে ক্ষতিকর পদার্থগুলো, সেগুলো জলীয় অংশের সঙ্গে চলে আসছে বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলের পর কোথায় যাবে, বাউম্যানস ক্যাপসুলের পর যাবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকায়। তারপর যাবে হেনলির লুপে, তারপর দূরবর্তী সংবর্ত নালিকা এবং শেষে সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউবিউল। কিভাবে আমাদের পার্শিয়াল প্রেসার বা উম, মানে আমাদের যে চাপ, সেই চাপের তারতম্যের জন্য আমাদের কিভাবে এখানে অসমোরেগুলেশন হয় বা আমাদের বিভিন্ন জিনিস পুনঃশোষিত হয় বা রিঅ্যাবজর্পশন হয়, সেটা আমি এই ছবির মাধ্যমে বুঝিয়েছিলাম, আশা করি মনে আছে তোমাদের। দেখো এখানে বিভিন্ন এই যে সংখ্যাগুলো লেখা আছে, এগুলো বোঝানো হচ্ছে পার্শিয়াল প্রেসার। তো এই যে চাপের ডিফারেন্স বা অসমোটিক প্রেসারের ডিফারেন্স বা পার্শিয়াল প্রেসারের ডিফারেন্স, সেই জন্য সবসময় কি চেষ্টা করা হয়, বেশি চাপ থেকে কম চাপের দিকে জিনিসপত্র যায়, তাই তো। তো এখানে বেশি চাপ যেখানে, সেখান থেকে কম চাপের দিকে জিনিসপত্রগুলো পুনঃশোষিত হয়। মূলত এই প্রক্রিয়াটা হয় অভিশ্রবণের মাধ্যমে, তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। আচ্ছা, এটা তো গেল আগের দিনের পার্ট। এবার আজকে কিছু জিনিস নিয়ে আমি নতুন আলোচনা করব, যেটা হলো, বলছি। দেখো, পস্টেরিয়ার পিটুইটারি যেটা আমাদের থাকে, পস্টেরিয়ার পিটুইটারি থেকে একটা হরমোন খরিত হয়। ঠিক আছে, সেই হরমোনটার নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ। এটা আরেকটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। কেন বলা হয় সেটা আমি বলছি। দেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের যে ডাইউরেসিস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এই হরমোনটা কোনোভাবে জড়িত। ঠিক আছে, অ্যান্টি ডাইউরেসিস মানে ডাইউরেসিসের বিপরীত। তো পস্টেরিয়ার পিটুইটারি থেকে হরমোনটা এই যে কিডনিতে এলো, এটা কি কাজ করে সেটা আমরা এখন দেখছি। ঠিক আছে, দেখো। আচ্ছা, আমি আর একটা ছবির মাধ্যমে বোঝাই, দেখাচ্ছি তোমার দ্বারা।
দেখো, এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কি করে? এটা মূলত আমাদের জলের যে পুনঃশোষণ হয় কিডনির মধ্যে বা বৃক্কের মধ্যে, সেই প্রক্রিয়ার সাথে এটা জড়িত। ঠিক আছে? যখন এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের পরিমাণটা বেশি থাকে, তখন কি হয়, আমাদের কিডনির মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া হয়, সেটা অত বিশদে তোমাদের এখন দরকার নেই। সে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিডনির মধ্যে যে জলটা যেটা বেরিয়ে গেছিল রক্ত থেকে, সেই জলটা আবার পুনঃশোষিত হয়। ঠিক আছে? যখন এডিএইচ বেশি থাকে তখন এই জলের পুনঃশোষণের পরিমাণটা বেড়ে যায়। এডিএইচ বেশি মানে জলের পুনঃশোষণ বেশি হয়। তো জলের পুনঃশোষণ যদি বেশি হয়, তাহলে মূত্র উৎপাদন কম হবে না বেশি হবে, তোমরাই বলো। জলের যদি পুনঃশোষণ বেশি হয়, তাহলে মূত্র কি হবে? মূত্রের পরিমাণটা কমে যাবে, জলীয় অংশটা কমে যাবে মূত্রের মধ্যে, কারণ মূত্র থেকে জলটাকে আমরা আবার পুনঃশোষণ করে নিচ্ছি। তাহলে কি হবে? মূত্রটা মোর কনসেন্ট্রেটেড বা অনেক ঘন হবে, তাই তো? এবং এই জলটা পুনঃশোষিত হয়ে কোথায় যাবে? আবার রক্তে চলে যাবে। তো এইভাবে এই যে ভ্যাসোপ্রেসিন নামটা বলা হয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার, এটার নিয়ন্ত্রণেও আমাদের এই এডিএইচ হরমোন প্রচন্ড হেল্প করে। কিভাবে করে? কিডনি থেকে বা বৃক্ক থেকে এই জলের পুনঃশোষণ করে। এরপর যখন এডিএইচ এর, যখন আমাদের অত জলের পরিমাণ পুনঃশোষণের দরকার নেই, তখন আবার কি হয়? এডিএইচ এর পরিমাণটা কমে যায়। পস্টেরিয়র পিটুইটারি থেকে যে এডিএইচ আসছে, সেই এডিএইচ এর পরিমাণটা কমে যায়। এডিএইচ এর পরিমাণ কম হলে এখানে কি হবে? কিডনিতে জলের পুনঃশোষণ কম হবে। তো জলের পুনঃশোষণ কম হবে মানে আমাদের কিডনিতে জল রিঅ্যাবজর্ব বা পুনঃশোষণ কম হবে। তার ফলে কি হবে? মূত্রটা অনেক ডাইলিউটেড বা জলীয় হয়ে যাবে, মানে ঘনভাবটা অনেক কমে যাবে। ঠিক আছে? এবং মূত্রের আয়তন বা ভলিউমও অনেক বেড়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ডাইইউরেসিস। ঠিক আছে? ডাইইউরেসিস প্রক্রিয়াটাকে এই যে এই সঙ্গে জড়িত বলে এই হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ। এটার আরেকটা নাম কি বললাম? ভ্যাসোপ্রেসিন। তো আমি আরেকটা সিস্টেম সম্পর্কে তোমাদের পড়াচ্ছি, যেটার নাম হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ঠিক আছে? এটা কি, কিভাবে হয় বোঝাচ্ছি না। দেখো, রেনিন হচ্ছে একটা হরমোন, ঠিক আছে, যেটা কোথা থেকে খরিত হয়? দেখো লেখা আছে রেনিন রিলিজ ফ্রম কিডনি। কিডনি বা আমাদের বৃক্ক থেকে খরিত হয়। ঠিক আছে? রেনিন খরিত হলো। তো এই দেখো লিভার বা আমাদের যে যকৃৎ এখানে দেখানো হয়েছে ছবিতে, যকৃৎ থেকে আবার কি খরিত হয়? অ্যাঞ্জিওটেনসিনোজেন বলে একটা জিনিস খরিত হয়। ঠিক আছে? এবার দেখো এই যে রেনিনটা আসছে, রেনিন কি করছে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ রূপান্তরিত হতে সাহায্য করছে। কি লেখা আছে? রেনিন অ্যাক্টস অন অ্যাঞ্জিওটেনসিনোজেন টু ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 1। অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা লিভার বা যকৃৎ থেকে খরিত হচ্ছে, সেটা রেনিনের সাহায্যে অ্যাঞ্জিওটেনসিন 1-এ রূপান্তরিত হচ্ছে। ভালো করে বোঝো এই জিনিসটা। রেনিন কোথা থেকে খরিত হচ্ছে? কিডনি থেকে বা বৃক্ক থেকে। আর অ্যাঞ্জিওটেনসিনোজেন খরিত হচ্ছে লিভার বা যকৃৎ থেকে। তো এই অ্যাঞ্জিওটেনসিনোজেন যখন রেনিনের সংস্পর্শে আসছে, তখন সেটা অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিবর্তিত হচ্ছে। তারপর অ্যাঞ্জিওটেনসিন 1 আবার এখানেই থেমে থাকছে না। অ্যাঞ্জিওটেনসিন 1 কিসে পরিবর্তিত হচ্ছে? অ্যাঞ্জিওটেনসিন 2-তে। 1 থেকে 2-তে পরিবর্তন হচ্ছে। কিন্তু সেই পরিবর্তনটা কে করাচ্ছে? নিজে নিজে হতে পারবে না, সেটা করাচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিই। সেটা আবার আসছে আমাদের কোথা থেকে? ফুসফুস বা লাংস থেকে। ঠিক আছে? ফুসফুস বা লাংস থেকে আসছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা অ্যাঞ্জিওটেনসিন 1-কে অ্যাঞ্জিওটেনসিন 2-তে রূপান্তরিত করছে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 দেখো কি করছে? অ্যাঞ্জিওটেনসিন 2 করছে, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাক্টস অন অ্যাড্রিনাল গ্ল্যান্ড টু স্টিমুলেট দ্য রিলিজ অফ অ্যালডোস্টেরন। তো অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের যেটা, যেটা বৃক্কের ওপরে থাকে, দেখো এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বৃক্কের ওপরে আমাদের একটা টুপির মতো অংশ থাকে, যেটাকে আমরা বলি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওপর কাজ করছে কে? অ্যাঞ্জিওটেনসিন 2।
তো এই অ্যাঞ্জিওটেনসিন টু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করে কি করছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে অ্যালডোস্টেরন হরমোন বেরোয় সেই প্রসেসটাকে আরো স্টিমুলেট করছে বা বেশি পরিমাণ অ্যালডোস্টেরন রিলিজ করতে বলছে। অ্যাঞ্জিওটেনসিন টু কাকে বলছে, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এখান থেকে ধরো অ্যাঞ্জিওটেনসিন টু আসছে এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলছে আরো বেশি পরিমাণে অ্যালডোস্টেরন তুমি ক্ষরণ করো। তা অ্যালডোস্টেরন ক্ষরণ হলে কি হবে, অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন অ্যাক্টস অন কিডনিস টু স্টিমুলেট দ্য রিঅ্যাবজর্পশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার। মানে অ্যালডোস্টেরন কিডনির মধ্যে আমাদের যে জল এবং লবণ যে আমাদের পুনঃশোষিত হয় সেই প্রক্রিয়াটাকে আরো স্টিমুলেট করে, মানে জল এবং লবণের পুনঃশোষণের পরিমাণটা বেড়ে যাবে। দেখো তাহলে পরপর কি হলো, আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। এই যে যকৃৎ থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন বেরোলো, তো এই অ্যাঞ্জিওটেনসিনোজেন বৃক্ক থেকে বেরোনো রেনিনের সহায়তায় অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে রূপান্তরিত হলো। অ্যাঞ্জিওটেনসিন ওয়ান আবার আমাদের ফুসফুস বা লাংস থেকে নির্গত অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিইর সহায়তায় অ্যাঞ্জিওটেনসিন টু তে রূপান্তরিত হলো। অ্যাঞ্জিওটেনসিন টু কোথায় যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, যেটা থাকে বৃক্কের ওপরে একটা টুপির মতো অংশ করে। তো এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে একটা হরমোন খরিত হয় অ্যালডোস্টেরন, সেই হরমোন সে স্টিমুলেট করছে, যার ফলে সেই হরমোনের ক্ষরণটা বেড়ে যাচ্ছে। এবার অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণটা বেড়ে গেল, তাহলে অ্যালডোস্টেরন যখন বেড়ে গেল তখন কি করবে, অ্যালডোস্টেরনের কাজই হচ্ছে বৃক্ক থেকে আমাদের জল এবং লবণের পুনঃশোষণের পরিমাণটা বাড়ানো। তাহলে যখন অ্যালডোস্টেরন নিজে আরো বেড়ে যাবে তখন এই পুনঃশোষণের পরিমাণটা কি হবে, আরো বেশি হবে। তো এই পুনঃশোষণের পরিমাণটা আরো বেশি হওয়া মানে কি হবে, মূত্র ঘন হবে এবং আমাদের ব্লাড বা রক্তের মধ্যে জল এবং লবণের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে অ্যাঞ্জিওটেনসিন টু, দেখো এখান থেকে একটা তো গেল, অ্যাঞ্জিওটেনসিন টু কোথায় গেল, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। আবার কোথায় যাচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন টু আবার ডাইরেক্টলি আমাদের ব্লাড ভেসেল বা রক্তবাহগুলোতে কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন বা সেগুলোর সংকোচন ঘটায়। তাহলে বুঝতে পারছো অ্যাঞ্জিওটেনসিন টু কি করছে, আমাদের এক তো করছে আমাদের ইউরিন থেকে বা মূত্র থেকে জলটা পুনঃশোষণ করে রক্তে নিয়ে যাচ্ছে, লবণ পুনঃশোষণ করে রক্তে নিয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের ব্লাড বা রক্তের ভলিউম বা আয়তন বেড়ে যাবে। তার ফলে কি হবে, রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার এখানে আরেকটা কি করছে অ্যাঞ্জিওটেনসিন টু, ব্লাড ভেসেল বা রক্তবাহগুলোকে কি করছে, সংকুচন করার জন্য স্টিমুলেট করছে। যদি সংকোচন হয় তাহলে কি হবে, তাহলেও চাপ বেড়ে যাবে। একটা বড় পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছিল, সেখানে নিশ্চয়ই চাপ কম ছিল, যখনই একটা ছোট পাইপ হয়ে গেল তখনই কি হবে, জলটা অনেক ফোর্সে যাবে বা চাপের সাথে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাঞ্জিওটেনসিন টু মূলত আমাদের রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে, যখন আমাদের রক্তচাপ কমে যায় তখন রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। আর আমি এই প্রসেসটা আবার রিপিট করছি, ভালো করে শোনো। দেখো আরেকটা ছবির মাধ্যমে আমরা দেখি একই ছবি, এটা আর একটু বেশি বিশদে দেওয়া আছে। দেখো আবার বোঝাচ্ছি, ভালো করে শোনো। যকৃৎ থেকে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন খরিত হলো, এবার কিডনি থেকে খরিত হলো কি, রেনিন। তো রেনিন খরিত হওয়ার পর কি হলো, রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে রূপান্তরিত করলো। রেনিন আমাদের যকৃৎ থেকে খরিত অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে রূপান্তরিত করলো। অ্যাঞ্জিওটেনসিন ওয়ান এবার কি করলো, আমাদের ফুসফুস থেকে খরিত এসি বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ডেকে নিল, বললো তুই আমাকে অ্যাঞ্জিওটেনসিন টু তে পরিবর্তন কর। এসি এসে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানকে অ্যাঞ্জিওটেনসিন টু তে পরিবর্তন করে দিল। এবার অ্যাঞ্জিওটেনসিন টু এর কি কাজ, অ্যাঞ্জিওটেনসিন টু দেখো
দুটো কাজ বলেছিলাম তো, এখানে আরো কয়েকটা কাজ লেখা আছে, দেখে নাও। প্রথমে কি করবে সে, প্রথমেই চলে যাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? এই বৃক্কের ওপরে দেখো টুপির মতো একটা জিনিস থাকে, সেটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের ক্ষরিত হয় অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরন আমাদের বৃক্ক থেকে জল এবং বিভিন্ন লবণের পুনঃশোষণে সহায়তা করে। তো এই অ্যালডোস্টেরনের যখন ক্ষরণ বেড়ে গেল, তখন বৃক্ক থেকে জল এবং লবণের পুনঃশোষণও বেড়ে যাবে। তো এই জল এবং লবণ যখন পুনঃশোষণ বেড়ে যাবে, সেটা কোথায় যাবে? বৃক্ক থেকে নিশ্চয়ই সে ঘুরে বেড়াবে না বডির বা আমাদের শরীরের ফাঁকা জায়গায়, সে কোথায় যাবে? আবার রক্তে ফিরে যাবে। তো রক্তে যখন ফিরে যাবে, যদি ধরো অল্প একটু রক্ত ছিল 10 ml, তো এখান থেকে আরো 2 ml বা 3 ml রক্ত চলে এলো, তাহলে এখন কত হলো? 13 ml রক্ত, প্লাস লবণের পরিমাণও বেড়ে গেল। তো কিন্তু আমাদের রক্তটা যেখান দিয়ে প্রবাহিত হয় সেই জায়গাটা কি বেড়ে গেল? বাড়লো না। তাহলে কি হবে? একটা অল্প জায়গার মধ্যে যদি একটা ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে আগে যদি দুটো মানুষ থাকতো, এখন হঠাৎ করে 10টা মানুষ চলে এলো, তাহলে ঘরটা চাপ বেড়ে যাবে তো। ঠিক এইভাবেই আমাদের রক্তবাহের মধ্যে রক্তের পরিমাণ, যখন রক্তের ভলিউম বেড়ে গেল বা এবং লবণের পরিমাণ বেড়ে গেল, তখন রক্তের চাপ বৃদ্ধি পাবে। ঠিক আছে? অ্যানজিওটেনসিন 2 তাহলে কি করলো? অ্যালডোস্টেরনকে ক্ষরণ করলো, ক্ষরণ করতে সহায়তা করলো, এবং তা আমাদের রক্তের মধ্যে জল এবং লবণ বৃক্ক থেকে পুনঃশোষিত করে নিয়ে গিয়ে রক্তে গিয়ে ফেললো। তার ফলে রক্তচাপ বৃদ্ধি পেল। আর কি হলো দেখো, চলে গেল কোথায়? আবার পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে চলে গিয়ে অ্যানজিওটেনসিন 2 কি করলো? আমাদের যে এডিএইচ এখনই বললাম, এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো অ্যান্টি ডাইউরেটিক হরমোনের ক্ষরণেও সহায়তা করে। সেও আবার কি করলো? আমাদের এই যে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা যেটা দেখিয়েছিলাম নেফ্রনের, সেখান থেকে জলের পুনঃশোষণের পরিমাণটা আরো বাড়িয়ে দিল। তার ফলেও আমাদের রক্তের মধ্যে রক্তচাপ বৃদ্ধি পেল। আবার কি হলো? অ্যানজিওটেনসিন 2 আমাদের যে টিউবুলার Na+Cl- রিঅ্যাবজর্পশন, মানে আমাদের যে টিউবিউল দুটো পড়ালাম নালিকা, যেহেতু দূরবর্তী সংবর্ধন নালিকা এবং নিকটবর্তী সংবর্ধন নালিকা, সেখানে যে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম এবং জলের পুনঃশোষণ হয়, সেই পরিমাণটাকেও বাড়িয়ে দিল। তার ফলে কি হলো? আরো পরিমাণ জল এবং লবণ আমাদের রক্তে চলে এলো। যেটা রক্ত থেকে বেরিয়ে গেছিল, সেটা আবার পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে এলো। আর কি করলো? আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সে কি করলো? উত্তেজিত করলো বা স্টিমুলেট করলো। তার ফলে কি হলো? আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যেমন আমাদের হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া বা আমাদের রক্তচাপ জনিত জিনিসগুলো বৃদ্ধি পাওয়া, সেইগুলো আরো বৃদ্ধি পেলো। তাহলে কি বোঝা যাচ্ছে? অ্যানজিওটেনসিন 2 আমাদের রক্তচাপ বৃদ্ধি করতে এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে, এবং বডিতে যদি, আমাদের শরীরে যদি রক্তচাপ কোনো সময় কমে যায় বা অনেক পরিমাণ লবণ এবং জল বেরিয়ে যেতে থাকে, তখন সেই প্রসেসটাকে বাধা দান করে আমাদের শরীরে যথাযথ রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে। ঠিক আছে? তাহলে এইটার পুরোটা হলো, এই পুরো সিস্টেমটাকে আমরা বলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, বা সংক্ষেপে বলা হয় র্যাস, RAS। ঠিক আছে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা র্যাস সিস্টেম বা র্যাস পাথওয়েও বলা হয়। মনে থাকবে সবারই? দেখো, আরেকবার বলে দিই সোজা করে, তাহলে আশা করি মনে থাকবে। আমাদের যকৃৎ থেকে খরিত হলো অ্যাঞ্জিওটেনসিনোজেন, কিডনি বা বৃক্ক থেকে খরিত হলো রেনিন। তো অ্যাঞ্জিওটেনসিনোজেনের সঙ্গে রেনিনের দেখা হলো, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে রেনিন একটা অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিণত করে দিল। অ্যাঞ্জিওটেনসিন 1 এবার পরিণত হয়েই আমাদের ফুসফুস বা আমাদের লাংস যেটা, সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিই কে ডেকে নিল, বললো আয় তুই আমাকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিবর্তন কর। অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিবর্তন করে দিল। অ্যাঞ্জিওটেনসিন 2 এবার যথাক্রমে এই কাজগুলো করলো কি কি? আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিল, আমাদের বৃক্কের বিভিন্ন জায়গা থেকে লবণ এবং জলের পুনঃশোষণের পরিমাণটা বাড়িয়ে দিল, আর আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের সিক্রেশন বাড়িয়ে দিল, যা কি করলো? আমাদের কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা থেকে আবার জলের পুনঃশোষণকে বাড়িয়ে দিল, একই কাজ করলো। আর কি করলো? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে চলে গেল অ্যাঞ্জিওটেনসিন 2, সেখানে গেল, দিয়ে অ্যালডোস্টেরনকে বললো যে আরো বেশি করে ক্ষরণ।
তো বেশি করে অ্যালডোস্টেরন ক্ষরণ হওয়ার পর অ্যালডোস্টেরন আবার একই কাজগুলো করলো, সে আবার লবণ এবং জলের পুনঃশোষণ বাড়িয়ে দিল। তাহলে পুরো প্রসেসটার ফলেই বিভিন্নভাবে আলটিমেটলি জল এবং লবণ পুনঃশোষিত হয়ে রক্তের মধ্যে ফিরে এলো। যদি এই প্রসেসটা না হতো তাহলে আমাদের রক্ত থেকে সমস্ত বেশিরভাগ লবণ এবং জল বেরিয়ে যেতে পারত। তো সেই জন্য আমাদের শরীরের মধ্যে এমন একটা সিস্টেম আছে যেটা আমাদের এই জল এবং লবণের পুনঃশোষণটাকে করে আমাদের শরীর থেকে অত্যাধিক জল এবং লবণ বেরোনোটাকে আটকায়। তার ফলে কি হয়, আমাদের শরীরে যথাযথ রক্তচাপ বজায় থাকে এবং আমাদের শরীরের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে এবং ব্লাড বা রক্তের পরিমাণ ঠিক থাকে এবং রক্তে সেটা ইউরিন বা আমাদের যেটা মূত্র সেটাকে মোর কনসেন্ট্রেটেড বা আরো ঘন করতে সহায়তা করে। যেহেতু জলের পরিমাণ কমে যাচ্ছে মূত্র থেকে, তাহলে মূত্র আরো ঘন হয়ে যাবে। তো এই পুরো সিস্টেমটাকে আমরা বলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা RAS বা র্যাস পাথওয়ে। ঠিক আছে, মনে থাকবে সবারই। আর এডিএইচটা কি বললাম একবার দেখে নেওয়া যাক। পস্টেরিয়র পিটুইটারি যেটা আমাদের, সেখান থেকে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন খরিত হয়, যেটার আর একটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। সে কি করে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন মানে ডাইউরেসিস প্রক্রিয়ার সঙ্গে সে জড়িত থাকে, তাই তো। তো ডাইউরেসিস প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে মানে এডিএইচ যখন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন যখন বেশি ক্ষরণ হয়, তখন কি করে সে আমাদের জলের যে পুনঃশোষণটাকে সেটাকে কন্ট্রোল করে। যখন এডিএইচ এর লেভেল বেশি থাকে তখন কিডনি বা বৃক্ক বেশি পরিমাণ জল পুনঃশোষণ করে এবং আমাদের মূত্রটাকে ঘন করতে সহায়তা করে এবং ব্লাড বা আমাদের রক্তের ভলিউম বাড়িয়ে দেয়। আর যখন এডিএইচ এর পরিমাণটা কম থাকে তখন কি হয়, তখন আমাদের কিডনি কম পরিমাণ জল পুনঃশোষণ করে এবং মূত্র তরল বা আরো মানে লঘু হয়, সেটা ঘন বা কনসেন্ট্রেটেড হয় না, ঠিক আছে, ডাইলিউট হয়ে যায়। তাহলে এই যে মূত্র, এই যে ঘন করার প্রক্রিয়াটা বা মূত্র, যদি এডিএইচ না থাকতো তাহলে কি হতো, বারবার আমাদের অনেক পরিমাণ মূত্র উৎপাদন হতো। আর আমি আগের দিন বলেছিলাম 500-600 ml মূত্র যদি উৎপাদিত হয় তাহলে কি হবে, আমাদের মূত্র ত্যাগ করার বা ইউরিনেট করার বেগ পাবে, আমাদের বারবার টয়লেটে যেতে হবে। তো এই পরিমাণটাকে আমরা দিনে কতবার টয়লেট যাই, সাধারণত 5 থেকে 10 বার টয়লেট যাই, কিন্তু এডিএইচ যদি না থাকতো তাহলে আমাদের অনেক বেশিবার টয়লেট যেতে হতো। এডিএইচ কি করে, তাহলে মূত্রটাকে ঘন করতে এবং মূত্রের পরিমাণ কমাতে সাহায্য করে। তো এই মূত্রে এই বারবার ঘনভাবে ঘন ঘন মূত্র ত্যাগ করা, সেইটাকে আটকানোর জন্য যে প্রসেস বা এই যে জলের পুনঃশোষণ সেইটা আটকানোর, সেইটা করানোর জন্য যে প্রসেস, সেইটাকে আমরা বলি ডাইইউরেসিস। ঠিক আছে, ডাইইউরেসিস বলা হয়। তো এই যে ডাইইউরেসিস প্রক্রিয়া, সেই ডাইইউরেসিস প্রক্রিয়াটাকে বাধা দান করছে কে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ, যেটাকে আমরা বলি ভ্যাসোপ্রেসিন। বুঝেছো সবাই? আশা করি মনে থাকবে। আর তারপর আমরা কি দেখলাম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে কি করে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 হয় রেনিনের মাধ্যমে, এবং সেখান থেকে এসি এর মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 যথাক্রমে আমাদের রক্তের মধ্যে জল এবং লবণের পুনঃশোষণ করায়, কোথা থেকে, বৃক্ক থেকে। এবং আমাদের অত্যধিক পরিমাণ জল এবং রক্ত, আমাদের লবণ রক্ত থেকে বেরিয়ে যাওয়া আটকায় এবং এইভাবে শরীরের ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে।